আমার কথা কেউ বলেন, আসলে মাতৃহৃদয় তো সন্তানের জন্য মাতৃহৃদয় সবসময় ব্যাকুল থাকে। মায়ের সাথে সন্তানের সম্পর্ক এমন যে মা কিন্তু সন্তান বিপদে পড়লে বুঝতে পারে। এবং আমি সবসময় বলি, আমার মা এখনো বেঁচে আছে, আমি সবসময় বলি যে আমার বিপদে আপদে সহায় সম্পদে সবসময় আমার মা হচ্ছে আমার সবচাইতে বড় সন্তান। সেই রকম এক মা আমার জন্য আজকে এই আসরে প্রার্থনা করেছেন। আমার এর থেকে বড় কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে পারি, এই সমাজের বিপদে আপদে সংকটে সুখে দুঃখে আমি যেন আপনাদের আপন হয়ে থাকতে পারি। একটি নির্বাচন হয়তো উপলক্ষ আমার জন্য, এই উপলক্ষে আপনাদের কাছে আসতে পারছি, এইটাই আমার সৌভাগ্যের বিষয়। এই তেঁতুলিয়া গ্রামে আসার জন্য এই গ্রামবাসী যেভাবে আমাকে অনুরোধ করেছে, আজকে আসলে আমার আসার কোনো উপায় ছিল না, তারপরে আমরা এসেছি। তাদের যেভাবে তারা কথা বলেছে, যেভাবে তারা হৃদয়ের ব্যাকুলতা প্রকাশ করেছে, আমি এসেছি। আমি তাদের ভাই, তাদের কথা আমি উপেক্ষা করতে পারি নাই। আমি এই জনপদের মানুষের জন্য কিছুই করতে পারি নাই। শুধু এইটুকু আমি বলতে চাই যে এই বিপদের সময়ে এই মাতৃভূমি বাংলাদেশ যখন এক সংকটের সময় অতিক্রম করছে, সেই সময়ে আপনাদের সন্তান হিসাবে আমি বুক টিকিয়ে দাঁড়িয়েছি, এটি আপনাদের ভাগ্যের কাজ করেছি। এই সময় যদি আমি ভয়ে লুকিয়ে থাকতাম, এই সময় যদি আমি প্রার্থী না হতাম, তাহলে আপনাদের বিষয়টি গৌণ হয়ে যেত এই নির্বাচনে। আজকে সব জায়গায় আপনারা মুখ্য হয়ে উঠেছেন। আপনাদের এই নির্বাচনী এলাকায় আপনাদের একজন সন্তান প্রার্থী হবার কারণে, 13 জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী আপনার সন্তান হবার কারণে আপনারাও কিন্তু গুরুত্ব পাচ্ছেন। আমি শুধু এটুকুই বলতে চাই, জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী। মা যিনি গর্ভে ধারণ করেন তিনি শুধু আমাদের মা না, আমাদের আর এক মা হচ্ছে মাতৃভাষা, আর এক মা হচ্ছে মাতৃভূমি। আমার সেই মাতৃভূমিকে আমরা স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ মনে করি। সেই মাতৃভূমিতে আমাদের অনেক বিপদ আপদ, অনেক সংকট চলছে। সেই স্বর্গকে রক্ষা করার জন্য আপনারা আপনাদের এই সন্তানটিকে আপনারা উৎসর্গ করুন। সব সন্তানকে যদি আঁচলে বেঁধে রাখেন, তাহলে মাতৃভূমি সংকট মুক্ত হবে না। 1971 সালে যদি সব মা সন্তানকে আঁচলে জড়িয়ে ধরে রাখত, তাহলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হতো না। 30 লক্ষ শ্রমিকের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 1 কোটি শরণার্থীর অবর্ণনীয় দুঃখ দুর্দশা দেখে বিশ্ব বিবেক থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেদিন 1971 সালে। ফলে আপনারা এই বিপদের দিনে, এই সংকটের দিনে, এই সময়ে যদি মনে করেন আপনার কোন সন্তানের গায়ে ফুলের টোকা পড়বে না, কোন সন্তানের গায়ে নখের আঁচড় পড়বে না, একটু রক্ত পড়বে না, কোন সন্তান এই মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করবে না, তাহলে কিন্তু সেটা ভুল হবে। সংকটের সময়ে, এই বিপদের সময়ে আপনাদেরও কিছু কিছু উৎসর্গ করতে হবে। এই আপনারা যখন এই দেবতার পায়ে ফুল উৎসর্গ করেন, তখন বাগানের শ্রেষ্ঠ ফুলটিকেই আপনারা তুলে আনেন দেবতার বেদিতে উৎসর্গ করার জন্য। ফলে মাতৃভূমির বেদিতে আপনাদের শ্রেষ্ঠ সন্তানকে উপহার দিন, এবং সেই সন্তানটি যদি আমি হতে পারি, তাহলে আমি সবচাইতে বেশি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আজকে এই জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই নির্বাচনের পরে যারা সংসদে যাবেন, তারা আমাদের বাংলাদেশের সংবিধান নিয়ে পর্যালোচনা করবেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে পর্যালোচনা করবেন, আমাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার নিয়ে পর্যালোচনা করবেন। সেইখানে কৃষকের কি অধিকার থাকবে, শ্রমজীবী মানুষের কি অধিকার থাকবে, সংখ্যালঘুর কি অধিকার থাকবে, সেখানে নারীর কি অধিকার থাকবে, শিশুদের কি অধিকার থাকবে, সেই কথাগুলো সেখানে আবার পর্যালোচনা হবে। সেই সময়ে আপনার ঘরের একটি সন্তান, এই গোপালগঞ্জের মাটি এবং মানুষের সন্তান হিসাবে আমি যদি সেখানে থাকতে পারি, তাহলে আপনাদের মাথাটা আমি উঁচু করে দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। কারণ আমি আইনে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। আজকে দীর্ঘ 25 বছর বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি, এবং সাংবিধানিক বিষয়গুলো নিয়ে আমি বিশেষভাবে কাজ করি।
এখানে গোপালগঞ্জে যখন 23 জন শিশু আটক হয় সেটা কেন সাংবিধানিকভাবে অবৈধ হবে না, সেইটা আমি কোর্টে দাঁড়িয়ে আমি সেই মামলাটি করেছিলাম। আজকে সেই 23 জন শিশুর মাত্র 2 জন শিশুর সাথে আজকেই প্রথম আমার দেখা হলো। তাদের কিন্তু কাউকে আমি চিনতাম না। সন্তান জ্ঞান করে তাদের পক্ষ হয়ে গোপালগঞ্জের 23 জন শিশু আমার প্রাণ কেটে উঠেছিল যে আমিও গোপালগঞ্জের শিশু, তারাও গোপালগঞ্জের শিশু, তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। ফলে এই যে কাজগুলো, সেই কাজগুলো আমি করে করে একটা অভিজ্ঞতা অর্জন করেছি। যদি আপনারা মনে করেন আপনার সন্তান উপযুক্ত এই সংবিধানের বিতর্কে, তাহলে এই সংবিধান সভায় আমাকে পাঠাবেন। এবং আমি শুধু এই বিষয় না, আমি গুরুচাঁদ ঠাকুরের অনুসারী, এই কথাটা সকলে জানেন। আমি গুরুচাঁদ ঠাকুর যে সমস্ত বিষয় চিন্তা করেছিলেন, সকলের শিক্ষা, সর্বজনের শিক্ষা, সেই কথাটি এই সংবিধানে লেখার আশা করতে আমি চিন্তা করি। গুরুচাঁদ ঠাকুর নারী পুরুষের সমমর্যাদার কথা বলেছিলেন। সংবিধানে এইবারের পর্যালোচনায় যেন নারী পুরুষের সমমর্যাদা লেখা হয়, সেই কথাটা আমি ভাবছি, বলবো। কিন্তু সেইটা বলতে পারবো কি পারবো না সংসদে গিয়ে, সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করে। কারণ আপনারা গণদেবতা। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনের দিনে আপনারা হচ্ছেন গণদেবতা। আপনারা যে রায় দেবেন সেই রায় মাথা থেকে নিতে হবে সকলকে। ফলে আজকে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আপনি আপনার সন্তানকে যদি পাঠাতে পারেন, তাহলে এই গোপালগঞ্জের মাথাটা আমি উঁচু করে দিতে পারব। আমি শুধু কথা বলার জন্য বলছি না, 12 তারিখে আমি নির্বাচিত হলেই কাজ করব এমনটি না, এই কাজ আমি করেছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে গুরুচাঁদ ঠাকুর যে অধিকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিয়ে গিয়েছিলেন, সংরক্ষণ সর্বক্ষেত্রে ছিল, সেটি এখন নাই। আমি বাদী হয়ে, গুরুচাঁদ ঠাকুরের একজন অনুসারী হিসাবে আমি বাদী হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে সেই মামলাটি করেছি। সেই মামলাটিতে অনেক ভালো আদেশ হয়েছে। সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, একটি কমিটি গঠনের আদেশ দিয়েছে। কমিটি রিপোর্ট পেশ করলে আমরা পূর্ণাঙ্গ শুনানি করে সেই মামলায় রায় দিতে পারব। এবং সেই মামলায় আমরা আশা করি গুরুচাঁদ ঠাকুর, যেহেতু তিনি আমাদের কাছে ভগবান, তিনি আমাদের যে সম্পদ দান করেছিলেন, সেই সম্পদ আমরা পুনরায় পুনরুদ্ধার করতে পারবো। সেজন্য আপনাদের আশীর্বাদ দরকার, সেজন্য আপনাদের সন্তানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার এবং এই অধিকার আদায় করার দরকার। আমি আর কিছু চাই না। 12 তারিখের যে নির্বাচন, আমি উপলক্ষ মাত্র। এই ফুটবল প্রতীক আপনাদের প্রতীক, আমার নামটি সেখানে আছে। যেহেতু আর কেউ সেখানে নাম লিখতে চাইনি, তাই আমার নামটি আছে। অন্য কেউ লিখলে তার জন্য এই উপলক্ষটি তৈরি হতো। আমি উপলক্ষ, কিন্তু দায়িত্ব নিতে হবে আপনাদের সকলে। আমি সব জায়গায় বলছি যে আমার বিত্ত বৈভব সেভাবে নাই। সকলে মিলে এই নির্বাচনটি 46 দিন টেনে এনেছে। বাকি দিনগুলো আপনারা এই নির্বাচনটি টেনে নেবেন নিজের দায়িত্বে। নিজের সন্তানকে পার্লামেন্টে পাঠিয়ে নিজে গৌরবান্বিত হবেন। আজকে বাংলাদেশের 300 আসনে মাত্র আমরা 4 জন প্রার্থী, অথচ একসময় গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে 72 জন প্রার্থী আমরা সবসময় সংরক্ষিত ছিল আমাদের আসন। সেই জায়গাটি পুনরুদ্ধার করার জন্য আমরা সংগ্রাম করছি। আপনারা সেইভাবে আমাকে আশীর্বাদ করবেন। শুধু ভোটের জন্য আমি এখানে দাঁড়াইনি, আমি আশীর্বাদ চাচ্ছি। গুরুচাঁদ ঠাকুর যে সম্পদ আমাদের দিয়ে গিয়েছিলেন, সেই সম্পদ পুনরুদ্ধারের জন্য আপনারা আশীর্বাদ করবেন, মনে প্রাণে আশীর্বাদ করবেন। এই কাজটি করার জন্য আমি নিজেকে তিলে তিলে প্রস্তুত করেছি। আমার বয়স 50-এর উপরে। আপনারা জেনে খুশি হবেন যে এই কাজে যাতে আর কোন রকম গাফিলতি আমি না করি, সেজন্য কিন্তু আমি সংসারও করি নাই। আমি আমার সবটুকু দিয়ে এই আন্দোলন গড়ে তুলতে চাই। আপনারাই আমার বাবা, আপনারাই আমার মা, আপনারাই আমার ভাই, আপনারাই আমার বোন, যারা ছোট আছে তারা আমার সন্তান। আমাকে আশীর্বাদ করবেন, গুরুচাঁদ ঠাকুরের সম্পদ যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। সেই কথা বলে আমি আমার কথা